আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্ত 28 ডিসেম্বর শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে শ্রীভূমি করিমগঞ্জ জেলার 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। শ্রীভূমি জেলার 1 থেকে 16 নম্বর জেলা পরিষদ চক্রের আয়তাধীন সংশ্লিষ্ট আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত নির্বাচকদের অবগতির জন্য জানানো হয়েছে যে ভারতের নির্বাচন আয়োগ কর্তৃক 2024 সালের আসাম বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রতিনিয়ত পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ওই তালিকা 28 ডিসেম্বর তারিখে চূড়ান্তভাবে রাজ্য নির্বাচন কমিশনের OERMS ওয়েবসাইট অর্থাৎ ermssec.assam.gov.in এ প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করার জন্য ermssec.assam.gov.in পোর্টালে ক্লিক করে PDF ডাউনলোড করার জন্য প্রথমে জেলা বা মহকুমা সদর নাম বাছাই করতে হবে। তারপর জেলা পরিষদ কেন্দ্রের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম, ওয়ার্ডের নাম এবং বুথ কেন্দ্রের নাম বাছাই করে ডাউনলোড বোতামে ক্লিক করতে হবে। পাশাপাশি এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করার জন্য প্রথমে জেলা বা মহকুমা সদর নাম বাছাই করে এপিক নম্বর অন্তর্ভুক্ত করে সন্ধান ক্লিক করলে ভোটার তালিকায় নাম বেরিয়ে আসবে। উল্লেখ্য, করিমগঞ্জ জেলায় জেলা পরিষদ রয়েছে 16টি, গ্রাম পঞ্চায়েত 95টি, আঞ্চলিক পঞ্চায়েত 60টি এবং ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 950টি। পাশাপাশি পঞ্চায়েতের ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা 8,65,143, যার মধ্যে 4,40,524 জন পুরুষ এবং 4,24,600 জন মহিলা এবং 19 জন অন্যান্য ভোটার রয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলায় 2025 সালের 1 জানুয়ারিকে ভিত্তি করে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার জেলা আয়ুক্ত হাইলাকান্দিতে 1995 সালের আসাম পঞ্চায়েত গঠন বিধির 12(2) ধারা অনুসারে এক বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা প্রকাশ করেন। এই তালিকার কপি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং জেলা ওয়েবসাইটে দেখা যাবে। ওয়েবসাইটের লিঙ্কগুলি হল sec.assam.gov.in অথবা ermssec.assam.gov.in অথবা hailakandi.assam.gov.in। লেটেস্ট প্রকাশিত তালিকায় জেলায় মোট ভোটার তালিকা রয়েছেন 4,48,456 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,31,705 জন এবং মহিলা ভোটার 2,16,742 জন। এছাড়া জেলায় 9 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। জেলায় মোট 696টি ভোট কেন্দ্র রয়েছে। মোট 62টি গ্রাম পঞ্চায়েতে 620টি ওয়ার্ড রয়েছে। প্রকাশিত তালিকা অনুসারে জেলা পরিষদের মোট 8টি আসন এবং 5টি আঞ্চলিক পঞ্চায়েত রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মিজোরামে গভীর খাদে লরি, মৃত্যু খালাসির। ফের মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল কাছাড়ের এক যুবকের। মৃত যুবক পালংঘাটের বাসিন্দা রাজীব রায় উর্ফে লাড্ডু, যার বয়স ছিল 27। তিনি লরির খালাসি ছিলেন। জানা যায় শনিবার রাত 11টা নাগাদ 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের খামরাং এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে লরি। দুর্ঘটনাটি আইজল থেকে শিলচরে আসার সময় ঘটেছে। AS01S 4710 নম্বরের লরির সামনের দিক সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। লরির ভেতরে আটকে পড়েন চালক রুকনি প্রথম খণ্ডের বাসিন্দা ফুলহাসউদ্দিন বড়ভূইয়া 30 বছর বয়স ও খালাসি রাজীব রায়। উদ্ধারে এগিয়ে আসেন পথ চলিত অন্যান্য গাড়ি চালক, সহচালক এবং স্থানীয় মিজো সংগঠন IM এর সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর লরির ভেতর থেকে চালককে গুরুতর আহত ও খালাসিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আহত ফুলহাসউদ্দিনকে চিকিৎসার জন্য আইজল সামরিক হাসপাতালে পাঠায়। পাশাপাশি রাজীব রায়ের মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য একই হাসপাতালে পাঠানো হয়। এদিকে রবিবার বিকেলে আহত ফুলহাসউদ্দিনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো দুই দিকের সীমান্ত থেকেই বিপদ, কেন সেনাকে সতর্ক করলেন রাজনাথ। সীমান্তের ভেতরে এবং বাইরে দুই দিকে রয়েছে সমস্যা, তাই সেনাকে সবসময় সতর্ক থাকতে হবে। রবিবার ইন্দোরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় সেনার উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে কি পাকিস্তান বা চীনের তরফে সীমান্তে নতুন কোনো গতিবিধি দেখা গিয়েছে? রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে মোহর আর্মি কন্টেইনমেন্টে এক অনুষ্ঠানে
যোগ দিতে হাজির হন রাজনাথ। উপস্থিত ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও। সেই অনুষ্ঠানে তিনি সেনার প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির দিকে যদি নজর রাখি তাহলে বলতে হবে ভারতের ভাগ্য মোটেই ভালো নয়। উত্তর এবং পশ্চিম দুই দিকে সীমান্ত থেকে লাগাতার বিপদ আসছে। শুধুমাত্র বিদেশি শক্তিই নয়, সমস্যা রয়েছে দেশের অন্দরেও, এমনটাই জানিয়ে তার বক্তব্য। বাইরে বা ভিতরে আমাদের শত্রুরা সর্বক্ষেত্রেই সবসময় কাজ করে চলেছে। এই অবস্থায় আমাদের উচিত তাদের কার্যকলাপের উপর নজর রাখা, ঠিক সময়ে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা। এমন পরিস্থিতির মধ্যে আমরা চুপচাপ নিশ্চিন্তে বসে থাকতে পারি না। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমার এটাই বলার, সব সময় সকলকে সজাগ থাকতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো, মুম্বাইতে কাজ করতে গিয়ে মৃত্যু, ছেলের দেহ গড়ে ফেরানোর টাকা নেই পরিবারের। দরিদ্র পরিবারের মুখে ভাতের যোগান দিতে পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুরের মালিয়র গ্রামের পরিযায়ী শ্রমিক সম্রাট দাস, যার বয়স 23, গ্রামের বাড়িতে রেখে গিয়েছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে। গত শুক্রবার গভীর রাতে মুম্বাইতে কর্মরত অবস্থায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় সম্রাটের দেহ। আর এই ঘটনার খবর তার বাড়িতে পৌঁছানোর পর সন্তান হারানোর যন্ত্রণার পাশাপাশি আরও একটি চিন্তা কুরে খাচ্ছে তার পরিবারকে। বাড়ির ছোট ছেলের মৃতদেহ ভিন রাজ্য থেকে ফেরানোর মতো টাকা নেই সম্রাটের পরিবারের কাছে। এই টাকার জোগাড় হবে কিভাবে? উত্তর নেই সদ্য সন্তান হারানো এই পরিবারের কাছে। মুম্বাইতে সম্রাট বিদ্যুৎ দপ্তরের টিকা শ্রমিক হিসেবে নাইট শিফটে কাজ করত বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মৃত যুবকের বাবা জিতু দাস বলেন, 2 ছেলের মধ্যে সম্রাট ছিল বড়। দুজনেই বাইরে কাজ করে। শনিবার সকালবেলা ওর মৃত্যুর সংবাদ পায়। নিজেদের 1 শতাংশ জমি নেই। পরিবারকে ভালো রাখতে 2 ছেলেই বাইরে গিয়েছে। বেশি অর্থ উপার্জনের জন্যই নাইট শিফটে কাজ করত। আর এতেই ওর মৃত্যু হয়ে গেল। কিভাবে ছেলের দেহ ফেরাবো বুঝতে পারছি না। এখনো পর্যন্ত অর্থের সংকলন হয়নি। ঘটনার খবর পাওয়ার পর থেকেই ব্যঙ্গে পড়েছেন সম্রাটের অন্তঃসত্ত্বা স্ত্রী জবা দাস। তিনি বলেন, শুক্রবার শেষ কথা হয়েছিল রাত্রি 9:30টার সময়। সকালে স্বামীর মৃত্যুর সংবাদ পাই। পেটে সন্তান রয়েছে। এরপরে কিভাবে চলবো বুঝতে পারছি না। আজকের পরবর্তী খবরটি হলো, ইতিহাস বদলের চেষ্টা, ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে দিল ইউনূস সরকার। হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে ভারত বিরোধিতা। অশান্ত বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে ফেলার কাজ শুরু হয়েছে। বদলে ফেলার চেষ্টা হচ্ছে ইতিহাসও। বাংলাদেশে ইউনূস সরকার গঠনের পর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে বাদ দেওয়ার চেষ্টা শুরু হয়। এবার সে দেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আটাবাড়ি জমিদার বাড়ির ফলক থেকে মুছে দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আজকের পরবর্তী খবরটি হলো, প্রকাশ্যে গান বাজনার অনুষ্ঠান, আতিশবাজিতে নিষেধাজ্ঞা। বাংলাদেশে বর্ষবরণের উৎসবে জারি বিধিনিষেধ। বর্ষবরণের উৎসব ঘিরে প্রতি বছরই আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। তবে এবার সেই চিত্র আর ধরা পড়বে না বাংলাদেশে, কারণ সে দেশে এবার বর্ষবরণের উৎসব ঘিরে নানা বিধিনিষেধ জারি করেছে ইউনূসের সরকারের পুলিশ। 31st নাইট পালনের জন্য নামকরা কক্সবাজার, টেকনাফ সহ বিভিন্ন সমুদ্র সৈকতে প্রকাশ্যে গান বাজনার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি নিষেধাজ্ঞা রয়েছে আতিশবাজি পাঠানোর উপরও। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণভাবে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজারের জেলাশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, 31 ডিসেম্বর উপলক্ষে সৈকত পর্যটন কেন্দ্রগুলির কোথাও প্রকাশ্যে কনসার্ট বা অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না। সৈকতে আতিশবাজি, পটকা ফাটানো নিষিদ্ধ। তবে প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে কয়েকটি বড় হোটেলে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে পুলিশ। 30 ও 31 ডিসেম্বর ওই এলাকাগুলিতে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি ছাড়া কাউকে সৈকতে নামতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, সামরিক প্রশিক্ষণ দিতে বাংলাদেশে ঢুকছে পাকিস্তান সেনা। অশান্তি সৃষ্টির চেষ্টা ভারত সীমান্ত
সীমান্তে। 53 বছর পর বাংলাদেশে ঢুকছে পাকিস্তানের সেনা। পরিকল্পনা ভারতের মোকাবিলায় বাংলাদেশি সেনাকে সামরিক প্রশিক্ষণ দেওয়া। 71-এর রক্তাক্ত ইতিহাস ভুলে ভারতকে শিক্ষা দিতে এই পরিকল্পনা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতা দখলের পর থেকেই ভারত বিরোধিতায় সুর চড়িয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে উদ্যত হয়েছেন তিনি। এবার সেই দিকে আরও এক পা বাড়ালো ইউনূস সরকার। পাক সেনার জন্য দরজা খুলে দিল বাংলাদেশ। আজকের পরবর্তী খবরটি হলো, তিব্বতে জলবিদ্যুৎ প্রকল্পে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন, উদ্বিগ্ন ভারত। তিব্বতের পূর্ব প্রান্তে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে চীনের। ইতিমধ্যে বাঁধ নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে। এই প্রকল্পটি রূপায়িত হলে ভারতে ব্রহ্মপুত্র নদ এবং বাংলাদেশের জল প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের 2020 সালের হিসাব অনুযায়ী ইয়ারলুং জাংবো নদীর নিম্ন প্রবাহে এই বাঁধ তৈরি হবে। আর এই প্রকল্প থেকে বার্ষিক 30,000 কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদিত হবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।